চিরসখা ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে এদিনের পর্বের শুরুতেই দেখা যায় বুবলাইকে বলে, নিজে আগে বাড়ি তৈরি কর, তারপর বলবি যে এটা তোর বাড়ি, বুঝতে পেরেছিস? তখন বুবলাই বলে, মানে এই বাড়িতে আমরা ছোটবেলা থেকে রয়েছি, তাই ওই বাড়িটা আমাদেরই। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বললাম তো, এ বাড়ি ছেড়ে আমাদের কেউ কোথাও তাড়াতে পারবে না। তখন কমলিনী বলে, তোদেরকে বের করতে হলে তো কোর্টে যেতে হবে, তারপরে কোর্ট থেকে পুলিশ এসে তোদেরকে নিয়ে যাবে। কিন্তু ওই মানুষটা তো আর এতটা নিচে নামবে না, ওই মানুষটা তো ভগবান তুল্য, তাই তোদেরকে এরকম অবস্থা কখনোই করবে না, আর এ বাড়ি থেকে কখনোই উচ্ছেদ করবে না। নয়তো এত বড় বড় কথা বলছিস, তাই তো? তখন মিঠি বলে, এরা দুজন সেই সুযোগটাই নিচ্ছে, সেজন্যই এত বড় বড় কথা বলছে, না হলে কি এত বড় বড় কথা বলতে পারতো নাকি? আর এই যে ঠাম্মি, তুমি আমার মায়ের সঙ্গে এরকমভাবে কেন কথা বলছো? আমার মা কি ছোট বাচ্চা নাকি যে যেখানে যাবে তোমাকে বলে যেতে হবে? আমার মায়ের সঙ্গে এরকমভাবে একদম কথা বলবে না। তখনই বুবলাই বলে, গিয়েছিলি তো ওই স্বতন্ত্র বোসের সঙ্গে, আর কি বলবি? তার কমলিনীকে বলে, স্বতন্ত্র বোস তোমার জন্য কেন পুজো দিতে যায় বলো তো মা? তখন কমলিনী বলে, ওই মানুষটা আমার জন্য মঙ্গল চায়, তাই আমার মঙ্গল কামনা করতেই মন্দিরে পুজো দিতে চাই। শুনতে পেরেছিস? এ কথা শুনে তো বুবলাই অবাক হয়ে যায়। তখন চন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে, নতুন না হয় গেছে তোমার সঙ্গে পুজো দিতে, কিন্তু আমি তো তোমার স্বামী, আমাকে তো তুমি নিয়ে যেতে পারতে, আমি তো যেতে পারতাম, তাই না বলো তোমার সঙ্গে? তখন কমলিনী বলে, না, তুমি আমার সঙ্গে যেতে পারতে না, কারণ আমি তোমাকে আমার স্বামী বলে মনে করি না। তোমার থেকে আমার ডিভোর্স চাই, তোমার সঙ্গে আমার ডিভোর্স যে কোনো সময় হয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমার মতো ঠক মানুষের কাছ থেকে আমার কিচ্ছু চাই না। সেই তো আরেকজন মহিলা তার সন্তানকে নিয়ে বাড়িতে উঠেছিল, যতই তুমি অস্বীকার করো না কেন, আমি তো জানি ওই মহিলা সত্যি কথা বলছে। তোমার আসল রূপটা কি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি, আর তোমার মতো মানুষকে কিনা আমি মেনে নেব? কোনো দিনও মেনে নেব না, কখনো নয়। কমলিনী তো ঠাম্মির উপরেও রেগে যায় আর বলে, আচ্ছা মা, আপনার কি মান সম্মানে একটুও লাগে না? এতগুলো বছর আপনি আমার কাছে থাকলেন, আমি আপনার আদর যত্ন করলাম, আর নতুন ঠাকুরপোর কাছ থেকে এত সুযোগ নিলেন, এত সেবা যত্ন নিলেন, আর তারপরেও ওই মানুষটার বিরুদ্ধে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? আপনার তো দেখছি পাল্টি খেতে সময় লাগে না। তখন ঠাম্মি বলে, আচ্ছা তোমার স্বামী যদি কিছু করেও থাকে সে তো তোমার স্বামী, তাই না? বিয়েটা 7 জন্মের হয়, এভাবে তুমি তোমার স্বামীকে অস্বীকার করতে পারো না। তখন কমলিনী বলে, তাই নাকি? আপনার ছেলেকে তো আমি স্বামী হিসেবে মানিই না, আর আপনার ছেলের স্বামী হওয়ার কোনো যোগ্যই নেই। আপনার ছেলে আমাকে ঠকিয়েছে, তাই আপনার ছেলের সঙ্গে যে কোনো সময় আমার ডিভোর্স হয়ে যাবে। শুনুন, এসব কথা না আমার কাছে একদম বলবেন না, এসবের কোনো মূল্য নেই আমার কাছে। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্র। তখন চন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, জানি তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তাই তো সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে। তারপরে বুবলাই বলে, আচ্ছা মা, তুমি কেন আমার বাবার সঙ্গে এরকম করছো বলো তো? কেন এরকম করছো? তখন কমলিনী বলে, আমি তো তোর কাছে সেই কৈফিয়ত দেব না। তারপর চন্দ্র মাকে বলে, আচ্ছা মা, হয়েছে, তুমি বরং জন্য পায়েস নিয়ে এসো। তখন কমলিনী বলে, খবরদার মা, আমার জন্য কোনো পায়েস আনবেন না, আপনার হাতের কোনো পায়েস আমি খাবো না। তখন ঠাম্মি বলে, কি তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? তখন বর্ষা বলে, আপনি বুঝতে পারছেন না? ঠাম্মি আপনার হাতে পায়েস খাবে কেন মা? পায়েস তো খাবে স্বতন্ত্র বোসের হাতে, সে যদি মামনির জন্য পায়েস রান্না করে নিয়ে আসতো না, তাহলে মা ঠিকই খেত। তখন কমলিনী বলে, তুমি না ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছ। হ্যাঁ তাই, স্বতন্ত্র বোস যদি আমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসতো না, তাহলে আমি অবশ্যই খেতাম সেই পায়েসটা, কারণ সেই পায়েসটার মধ্যে অনেক ভালোবাসা রয়েছে, অনেক সম্মান, সব কিছু থাকবে। কিন্তু এখানে আমি কিছুতেই মায়ের রান্না করা পায়েস খাবো না। উনি হলেন একজন স্বার্থপর মানুষ। ঠিক তখনই দেখা যায় সেখানে সোহিনী আর সোহিনীর মেয়ে চলে আসে ব্যাগপত্র নিয়ে। তারপর সোহিনী এসেই চন্দ্রকে বলে, চন্দ্র। তখন চন্দ্র আমতা আমতা করে বলতে থাকে, এ কি, আপনি এখানে কি করছেন? তখন সোহিনী বলে, একদম বাজে কথা বলবে না, আমাদের হোটেল থেকে বের করে দিয়েছে। তুমি যে বললে আজকে হোটেলের টাকা মিটিয়ে দেবে, টাকা মেটাতে পারোনি, তাই আমাদেরকে বার করে দিয়েছে। তখন আমরা কোথায় যাব, তাই এখানে এসেছি। তখন সোহালিয়া বলে, আচ্ছা বাপি, আমাদেরকে তুমি এভাবে ওই হোটেলে ফেলে রেখে চলে আসলে কেন? তখনই চন্দ্র বলে, এ কি, তুমি আমাকে এসব কেন বলছো? আপনারা আমাকে এসব বলে কেন অপমান করছেন? তখন সোহিনী বলে, তোমার হয়ে না আমি অনেক মিথ্যে কথা বলেছি, আর মিথ্যে কথা বলবো না, কমলিনীকে আমি আজকে সব কথা বলে দেবো। তখন সোহিনী কমলিনীকে বলে, দিদি আপনাকে আমার কিছু কথা বলার আছে। এই লোকটা হলো আমার স্বামী, আর ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওই মেয়েটা হচ্ছে আমাদের মেয়ে।
এই কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায়। তখন চন্দ্র এটাকে মিথ্যে কথা বলার চেষ্টা করতে থাকে। তখন সোহিনী বলে, একদম চুপ, একদম বাজে কথা বলবে না। তোমার মতো মানুষের পাল্লায় পড়ে না সেদিন আমি অনেক মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আর না, সেদিন আমি মিথ্যে কথা বলতাম না। যদি সেদিন আমি মিথ্যে কথা না বলতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। তুমি তুমি আমাদেরকে এভাবে সর্বশান্ত করে যেভাবে চলে আসবে সেটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। তুমি আমার স্বামী, তুমি এতদিন কোনো হোমে ছিলে না। তখন মিঠিল বলে, আমি জানি, আপনি যদি নাও বলতেন না, এটা আমি জানি যে উনি হোমে ছিলেন না, আমার কাছে সেই সব প্রমাণ রয়েছে। তখন কমলিনী বলে, যাই হোক, আপনি যে এত কিছুর পরেও সাহস করে বলতে পেরেছেন সেটাই অনেক। সেদিন কেন স্বীকার করলেন না? তখন সোহিনী বলে, আসলে নিজের স্বামী কোন পর্যায়ে গেলে মানুষ স্বীকার করে না কিছুটা সেটা আমি বুঝতে পারিনি। তখন চন্দ্র বলে, একদম মিথ্যে কথা বলবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তখন সোহিনী বলে, একদম বাজে কথা বলবে না। তারপরেই চন্দ্র বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে কি আমি যে তোমার স্বামী? তখন সোহিনী বলে, আমি তো আর জানতাম না তুমি এইসব করবে, আর আমি যদি জানতাম তাহলে কাগজপত্র সঙ্গে করেই নিয়ে ঘুরতাম। আপনারা যদি চান সব প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। একদম চন্দ্র, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করার চেষ্টা করো না। তখন চন্দ্র বলে, আমি কোনো কিছুই মানি না, আমি প্রথম বিয়ে থাকাকালীন তো দ্বিতীয় বিয়ে এমনিতেই গ্রাহ্য হয় না, তাই আমি তোমাদেরকে মানি না। তখন তো সোহিনী এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, আমি তো জানতাম এই মানুষটা এতটাই খারাপ, আর এই মানুষটাকে আমি ডিভোর্স দিয়েই ছাড়বো। আমি ওর সঙ্গে একদম সংসার করব না। তারপরেই চন্দ্র সোহিনীকে বলে, তুমি এখান থেকে চলে যাও। তখন সোহিনী বলে, না, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতেই আমি থাকবো। তারপরেই চন্দ্র তার মাকে বলে, মা, বিশ্বাস করো, এইগুলো সব মিথ্যে কথা, মিথ্যে এগুলো। তখন বুবলাই বলে, আমি বিশ্বাস করি বাবা তোমাকে। তখন বর্ষাও বলে, হ্যাঁ বাবা, আমিও তোমাকে বিশ্বাস করি। তখন কমলিনী বর্ষাকে বলে, হ্যাঁ, তুমি তো বিশ্বাস করবেই। তুমি বিশ্বাস করবে না এটা হতে পারে? তোমার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে, কারণ তুমি এমন অনেক কাজ করে রেখেছো, আর তোমার অতীতটা তো খুবই সুন্দর ছিল, তাই না? তুমি তো এখন বিশ্বাস করবে এইসব। কমলিনী এরপর সোহিনীকে বলে, আচ্ছা, আপনাদের কত টাকা হয়েছে? কুর্চি তখন সোহিনীকে জিজ্ঞাসা করে, আপনি কি জানতেন না যে আমার দাদাভাইয়ের বিয়ে হয়ে গেছে, সংসার আছে? তখন সোহিনী বলে, বিশ্বাস করুন, ও আমাকে বলেছিল ওর বউয়ের সঙ্গে নাকি ওর ডিভোর্স হয়ে গেছে, ওর বউয়ের সঙ্গে নাকি ওর সেরকম বনিবনা ছিল না। বিশ্বাস করুন, আমি জানতাম না যে ওর বউ এখনো বর্তমান আছে, তাহলে আমি কোনোদিনও ওকে বিয়ে করতাম না। ও ধোকা দিয়েছে আমাদেরকে, ফাঁসিয়েছে আমাদের। এদিকে তো ঠাম্মি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে সোহিনী চন্দ্রর বউ। তখন কমলিনী বলে, আপনি আর কতটা নিচের নামবেন? আপনার ছেলের দোষ আর কত ঢাকবেন বলুন তো? এরপর যখন পুলিশ আপনার ছেলেকে থানায় ধরে নিয়ে যাবে তখন কি আপনি ঢাকতে পারবেন আপনার ছেলের দোষ? চন্দ্র বলে, ও সব মিথ্যে কথা বলছে, আমি ওকে মানি না, আমি একদমই ওকে মানি না। তখন সোহিনী বলে, মানো আর না মানো, আমি এ বাড়িতেই থাকবো, এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। তারপরে কমলিনী সোহিনীকে বলে, আচ্ছা, হোটেল ভাড়া কত হয়েছে বলুন, কারণ আপনার স্বামীর কাছে এক পয়সাও নেই, ওর কাছে টাকা নেই, আর সেজন্যই তো এখানে এসেছে আমাদের বাড়িতে। সোহিনী তখন বলে, আপনি হোটেলের ভাড়ার টাকাটা দিয়ে দিলেও কিন্তু আমি এখানেই থাকবো আপনাদের বাড়িতে, কারণ আমার থাকার কোনো জায়গা নেই, আর আমার কাছে হোটেলে থাকার মতো পয়সাও নেই। তখন ঠাম্মি বলে, তুমি এই বাড়িতে থাকবে কিসের পরিচয়ে? তখন সোহিনী বলে, কেন, আপনার বৌমা হিসেবে আপনার ছেলের বউয়ের পরিচয়ে থাকবো, কারণ আপনার ছেলের দ্বিতীয় বউ আর সন্তান এখনো বর্তমান আছে। তখন মিঠি বলে, বাবা, লজ্জা করছে তোমাকে দেখে, তুমি কেন কেন চলে যাচ্ছ না বলো তো আমাদের বাড়ি থেকে? আমার জাস্ট সহ্য হচ্ছে না আর তোমাকে। তুমি যদি এই বাড়ি থেকে না যাও না, তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা আমি করব। তারপরে দেখা যায় কমলিনী নিজের ব্যাগপত্র গোছাতে থাকে। তখন কুর্চি আর বাকি সবাই আটকানোর চেষ্টা করে আর বলে, কি হয়েছে, তুমি এই বাড়ি থেকে কেন চলে যাবে বৌদি, কোথায় যাবে তুমি? তখন কমলিনী বলে, আমি জানি না দিদি ভাই, তবে আমি চলে যাব এখান থেকে, এ বাড়িতে আমি কিছুতেই থাকবো না। অন্য একটা মহিলা তার সন্তান নিয়ে এ বাড়িতে উঠেছে, একসঙ্গে এভাবে আমি কিছুতেই থাকতে পারবো না। তখন কুর্চি বলে, আমি জানি বৌদি ভাই, তোমার অনেক অসম্মান হচ্ছে, দেখো সবসময় তো তোমার জন্য আমি প্রতিবাদ করেছি, বলো এখন কি করব আমি এখন? আর মাকে তো আর ফেলে দিতে পারি না, আমার মা তো ওরকমই। তখন কমলিনী বলে, আমি কিচ্ছু জানি না দিদি ভাই, আমার কিন্তু এ বাড়িতে থাকা একদম অসম্ভব, আমার পক্ষে এ বাড়িতে থাকা সম্ভব নয়।
কুর্চি বলে এই বাড়িটা কার? এই বাড়িটা তো নতুনদার, আর নতুনদার যতক্ষণ না বলবে তুমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু কমলিনী কোনো কথা শুনতে চায় না। তখন মিঠিও বারণ করে, মা তুমি এখান থেকে যেও না। তখন মিঠি বলে তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে মিঠি বাইরে চলে যায়। বাইরে গিয়ে মিঠি তার নতুন কাকুকে ফোন করে। নতুন কাকুকে ফোন করে বলে, মা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো, মাকে আটকাও, যে করে হোক মাকে আটকাও। তখন নতুন কাকু বলে, হ্যাঁ অবশ্যই আমি তোর মাকে আটকাবো, কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত তোদের বাড়িতে আসি ততক্ষণ পর্যন্ত তোর মাকে আটকে রাখ, আমি আসছি এক্ষুনি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে কুর্চিও কাকাবাবুকে ফোন করে, আর ফোন করে সমস্ত কথা বলে দেয়, আর বলে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে। এরপর দেখা যায় মিঠি আসে তার মায়ের কাছে, আর তার মাকে বলে, মা নতুন কাকু না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। এদিকে কমলিনী জোর করলে কমলিনীকে জড়িয়ে ধরে মিঠি। এই বলে পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।